সুমিত্রা সাউ গিরি কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন চিঠি। আপনার লেখাটি দিয়েই শুরু করি। ক্লাসে রোল কল করার মাঝে কলেজ পড়ুয়াদের গুনগুন আওয়াজ হলেই কয়েক মিনিট শুধু এক দৃষ্টিতে চোখ তুলে তাকালেই ব্যাস, চোখের ভাষায় ছাত্রছাত্রীরা একেবারেই নীরব, নিশ্চুপ। চোখের ভাষা কখনো কখনো কণ্ঠস্বরের চেয়েও জোরালো। মঞ্চে উঠে পারফর্ম করার আগে আমার মেয়ে চোখের ভাষায় ভরসা, আস্থা, আশীর্বাদের ছোঁয়া পেতে চায় প্রতিবারেই। স্কুল ফেরত পতি পরম বা সন্তানদের চোখ দেখেই বুঝে যাই ভীষণ খিদে পেয়েছে ওদের। কখনো আবার পারিবারিক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে স্বামী স্ত্রীর চোখাচোখি বুঝিয়ে দেয় সামলে নেব সব। প্রেমিক চোখ কখনো বাঁধনহীন ইচ্ছে কথা জানান দেয়, একান্তে এক হতে চায় চুঁইয়ে পড়া প্রেম। বৃদ্ধ মা বাবার চোখের ভাষায় বুঝতে পারে কখন তারা অসহায়, কখন একাকিত্বের ঘেরা টোপে, আবার কখন সন্তানদের সাফল্যে গর্বিত, ব্যর্থতায় বিপন্নতায় বিচলিত। পাস আউট ছাত্রছাত্রীদের চোখে যখন দেখি ভবিষ্যতের অনিশ্চয়তার কালো মেঘ, চোখের ভাষায় ওদের আশ্বস্ত করি একদিন সব হবে, তোমরা সব পারবে। ভিড়ের মধ্যে অসভ্য মানুষদের আচরণে চোখের আগুন দিয়েই নিমেষে পুড়িয়ে ফেলতে হয় কুমতলব। চোখই তো মনের আয়না। চোখের ভাষা পড়তে পারাও এক ধরনের দক্ষতা। চোখের ভাষা হাজার কাজ করতে পারে যা মুখের ভাষা পারে না। শিশুর চোখে, প্রেমিকের চোখে গোটা পৃথিবী খুঁজে পাওয়া যায় চাইলেই। বিপন্নতায়, বিষণ্ণতায়, অসহায়তায় বিবেকানন্দ আর কবিগুরুর চোখের দিকে তাকিয়ে থাকলেই ভেতর থেকে জেগে উঠি আলোয়, আশায়। চোখের ভাষায় লোলুপতা, অবিশ্বাস, সংকোচ, দ্বিধা, বিস্ময়, আনন্দ, দুঃখ, প্রেম, স্নেহ, দুষ্টুমি, নির্মমতা, অপরাধ সবই ধরা দেয়। সম্পর্কের উঠোনে কত আবদার, অভিযোগ, শাসন, অবহেলা, চাহিদা চোখের ভাষাতেই পড়ে নিয়ে সমাদরে, প্রীতির পরশে সবটুকুই ভালোবাসায় আগলে রাখার চেষ্টায় মেতে অনুভব করি এই জীবন তিক্ত মধুর। কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন সুমিত্রা সাউ গিরি। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। লিখছেন কেয়া মাইতি, কলকাতা ৮ বেহালা থেকে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। কথায় বলে চোখ হলো মনের দর্পণ বা আয়না, কারণ মানুষের ভাবনাগুলো প্রতিফলিত হয় তার চোখে। মনের কথা লুকানো গেলেও চোখের ভাষা লুকোনো যায় না। চোখের ভাষা একবার পড়তে পারলে মানুষকে চিনতে পারা যায়। দুজন নরনারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন শুভদৃষ্টির মাধ্যমেই তাদের সারা জীবনের বিশ্বাস, ভরসা একে অপরের মধ্যে আদান প্রদান হয়ে যায়। সেই দৃষ্টিতে থাকে বোঝাপড়ার মন্ত্র। আবার চোখের ভাষা সমষ্টিগতভাবেও এক হতে পারে। যেমন স্বাধীনতা আন্দোলনের সময় সমস্ত বিপ্লবীদের চোখে একটাই ভাষা ছিল, তা হলো বিদ্রোহের আগুন, দেশ মাতৃকাকে স্বাধীন করার আগুন। আবার নিপীড়িত মানুষ, নারী নির্যাতন, শিশু নির্যাতনের প্রতিবাদে সেই আগুন ঝরে পড়তে দেখা যায় সমস্ত মানুষের চোখে। তাদের চোখে থাকে প্রতিবাদের প্রত্যয়। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের বিদায় নেওয়ার সময় নিঃসঙ্গ রতনের চোখে স্বজন হারানোর কষ্ট ফুটে উঠেছিল। আবার শরৎচন্দ্রের মহেশ গল্পে গফুর মিয়ার দারিদ্র্যের কষ্ট মহেশের চোখে অশ্রুধারা হয়ে ঝরে পড়েছিল। বন্ধু প্রাত্যহিকে একটা ঘটনা বলি। আমার বাবা একজন কর্মব্যস্ত মানুষ ছিলেন। তিনি স্কুল টিচার ছিলেন এবং একটি পত্রিকার সম্পাদকও ছিলেন।
হঠাৎ সেই কর্মব্যস্ত মানুষটির ব্রেন হ্যামারেজ হল। কলকাতার প্রখ্যাত নিউরোলজিস্ট ট্রিটমেন্ট করলেন, বললেন ইটস আ মিরাকল, বাবা সুস্থ হলেন। সুস্থ হলেন ঠিকই, কিন্তু বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেল। সেই কর্মব্যস্ত প্রাণ শক্তিতে ভরপুর মানুষটির চোখে একটা সব হারানোর বেদনা প্রতিনিয়ত তাকে একাকিত্বের দিকে ঠেলে দিয়েছিল। তার চোখে সেই আকুতি তার অন্তরের বেদনা প্রস্ফুটিত করে তুলেছিল, যা বলে বোঝানো যায় না। চোখ মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার ভাষা পৃথিবীর ভালো মন্দের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। চক্ষুদানের মাধ্যমে মানুষ সেই চোখের ভাষাকে চিরস্থায়ী করে রাখে আর এক নবজাতকের চোখে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। কেয়া মাইতি। আপনি লিখলেন বেহালা, কলকাতা 8 থেকে। পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান। উঠোন ভরা ভাদু ফুল প্রাত্যহিকী। হনহনিয়ে তাঁবুতে প্রবেশ করে দুকলম খচখচ করে লিখেই বড় সাহেবের বাড়িতে হাজির। বড় সাহেব তাকে দেখে বললেন, আজ দিন ভালো যাবে রাধাবাবু, সকাল সকাল রাধা নাম ভগবান মুখে দিলেন কি না? রাধানাথ চিঠিটা দিয়ে মাথাটি নিচু করে দাঁড়ালেন। বড় সাহেব এই ব্যক্তিকে বিলক্ষণ চেনেন। সে গণিত শাস্ত্রে এভারেস্টের উচ্চতা মাপা রাধানাথ শিকদারের শুধুমাত্র পদবিটিই পাননি, বাকি সকল গুণ পেয়েছেন। অঙ্ক করতে তার খাতা কলম লাগে না, কাজে তার বিন্দু সম ফাঁকির খোঁজ পাওয়া যায় না। তিনি কাজ ছেড়ে সাহেবের বাড়িতে কেন? চিঠি না খুলেই তিনি জিজ্ঞাসা করলেন। রাধানাথ বলল, ওই গাছ আমি কাটাতে পারবো না, বাকি সব জঙ্গলই পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র ওই গাছটি যদি থাকে। রাধানাথের মিনতির দৃষ্টি বড় সাহেবের চোখে ধরা পড়ে গেল। বড় সাহেব বললেন, আচ্ছা রাধাবাবু, ওখানে নাকি 3টে গাছ পাকিয়ে উঠে একেবারে পাহাড় হয়ে উঠেছে? হ্যাঁ স্যার, একটা তাল, সেটা ভাঙা অবস্থায়, আর একটা বাবলা ও অশ্বত্থ, কে যে কার গায়ে গজিয়ে উঠেছে বোঝা যায় না। বড় সাহেব কিছু একটা আন্দাজ করে বলেন, কোটি টাকার প্রজেক্ট রাধা, কোনো ঠাকুর যদি থাকে তো পাশে একখানা মন্দির করে দিও। রাধানাথ এবার বড় সাহেবের হাত দুটো চেপে ধরে, গাছটা আজ কাটবো বলেই গাছটায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি জানেন। অমনি একটা ছোট্ট কাঠবেড়ালি হাত জোর করে মুখের সামনে এসে দাঁড়ালো। একটু উঁকি মেরে দেখলাম কোটরের ভিতরে 3টে ছোট্ট ছানা অকাতরে ঘুমোচ্ছে। গায়ে গঞ্জে বড় হয়েছি, এদের ছানা হয় তা তো দেখিনি। আমি থমকে গেলাম, আর সেই নিষ্পাপ ভয় পাওয়া দুটো কালো চোখ আমার দিকে তাকিয়ে। আমি পারলাম না স্যার, আমি আর তাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে পারলাম না। পিউপা ঘোষের লেখাটি পড়ছিলাম। থাকেন শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমানে। দাদা একটু সরে বসুন না। পড়ছি সুনীল বরণ কালিন্দির পাঠানো চিঠি, ঠিকানা গ্রাম পোস্ট বন দুবরাজপুর, বাঁকুড়া। দাদা একটু সরে বসুন না। আর কোথায় সরবো বলুন তো, 4 জনের সিটে 5 জনে গাদাগাদি, ট্রেন ভিড়ে গিজগিজ। কোনো রকমে নিজের সিটটুকু ম্যানেজ করেছি। আমার কাছে জবাব পেয়ে রোগা পাতলা লোকটা উল্টো দিকে গেল। স্যার একটু যদি সরে বসেন। দেখছেন তো আমরাই অ্যাডজাস্ট করে বসেছি, যদি একটু ম্যানেজ করেন। ম্যানেজ?
আপনার কি মনে হয় এই 4টে ডিকশনারির পরও আর ম্যানেজে সুযোগ আছে? না, বলছিলাম যে ডিকশনারির মধ্যেও তো পোস্ট কার্ড অবলীলায় ঢুকে যায়। জান তো মশাই, মেলা বকবক করবেন না। মোটা লোকটির ধমকে চুপসে গেল রোগা পাতলা মানুষটি। লোকটার প্রতি একটু মায়া হলো। হয়তোবা বসার প্রয়োজন ছিল, শারীরিক সমস্যাও ছিল, কিন্তু আমারও তো পায়ের সমস্যা। অগত্যা চাচা আপন প্রাণ বাঁচা। চোখ বন্ধ করে পারিপার্শ্বিক জগৎকে এড়িয়ে যাওয়ার ভান করলাম। হঠাৎ চিৎকারে সজাগ হলাম। 3-4টি যুবক একটি নোংরা শতচ্ছিন্ন কাপড় পরিহিতা ভিখারিণী সমবয়স্কা মহিলাকে সিট থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে। কেউই প্রতিবাদ করেনি। হঠাৎ দেখি সেই রোগা পাতলা লোকটি দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল যুবকদের দিকে। তার চোখে চোখ রেখে দেখলাম আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে। ওকে ছাড়ো। ব্যাস, ওইটুকুই। ছেলেগুলো হকচকিয়ে গেল। লোকটির চোখের দিকে তাকিয়ে তারা ছিটকে গেল। মহিলাটির দু চোখে রোগা পাতলা মানুষটির প্রতি কৃতজ্ঞতা, লোকটির চোখেও যেন আশ্বাসবাণী, ভয় নেই বুড়িমা। একটা অপরাধ বোধ আমায় ঘিরে ধরল। অমেরুদণ্ডী সরীসৃপের মতো অসহায় লাগছিল। সারাটা পথ চোখ নামিয়েই এলাম, চোখ তুলে তাকাতে পারিনি আর। সুনীল বরুণ কালিন্দী, গ্রাম পোস্ট বনদুবরাজপুর, বাঁকুড়া থেকে। কল্যাণী নদিয়া থেকে সুমা আই ছাজরা আপনার চিঠি পড়ি। তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মামার বাড়িতে গিয়ে তোমাকে দেখলাম, এক বাউন্ডুলে ছন্ন ছাড়া যুবককে। অথচ তোমার চোখের ভাষায় গভীর পাণ্ডিত্য। নতুন সমাজের ডাক শুনতে পেলাম। সবাই বলা বলি করত তুমি নাকি সমাজ বিরোধী। আমার কিন্তু তোমাকে রুদ্র মোহাম্মদ মনে হয়েছিল। আমি প্রেমে পড়লাম, উথাল পাথাল প্রেম। তোমার চোখের ভাষায় সমাজের নতুন সংবিধান শিখেছিলাম। সে ভাষা ছিল মরমে প্রথিত। ক্রমেই দিন শেষ হলো। তুমি শুধু বললে আমাদের ভালো থাকতেই হবে। সেদিন তোমার চোখের ভাষায় দৃঢ় প্রত্যয় দেখেছিলাম। ফিরে এলাম স্বগৃহে। তারপর তোমাকে চিঠি লিখেছি আকাশের ঠিকানায়। উত্তর পাইনি, কারণ তোমরা ঠিকানা দাও না। মনের মাঝে দ্বন্দ্ব নিয়ে কলেজে ভর্তি হলাম। আমার অশ্রুসিক্ত চোখের ভাষায় আমার কষ্ট, আকুলতা, অধরা প্রেম মায়ের চোখে ধরা পড়ত। তিনিও নিশ্চুপ থেকে সময় দিতেন সামলানোর। কেটে গেল অনেক বছর। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলাম। প্রেম এলো না প্রাণে। একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ একটি ছোট্ট কুকুর ছানা পায়ে পায়ে জড়িয়ে হাঁটতে শুরু করলো। যতই তাড়াই ততই ঘন হয়ে থাকে। কোলে তুলে নিতেই দেখি কি অপূর্ব চোখের চাহনি, যেন বলছে নিয়ে চলো আমাকে, না হলে ওরা মেরে ফেলবে। আগু পিছু না ভেবেই ওর চোখের ভাষায় সম্মতি দিয়ে গাড়ি করে সোজা বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে মা একটু বেগরবাই করলেও কুকুর ছানাটির চোখের দিকে তাকিয়ে তাকে কোলে টেনে নিলেন। বললেন আমাদের নতুন সদস্য পোস্ত। ব্যাস, তারপর থেকে পোস্তর যত্নে আমারও হিংসে হতে লাগলো। সেদিন ইন্টারভিউ দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হঠাৎ একজন বৃদ্ধা এসে বললেন, মা কিছু খেতে দেবে? আজ 2 দিন কিছু খাইনি। অবাক হয়ে তাকালাম ওর দিকে। ততক্ষণে ওর ঘোলাটে চোখের থেকে অশ্রু নির্গত হতে শুরু করেছে। জিজ্ঞেস করলাম, কাঁদছেন কেন? বললেন, নিজের সন্তান যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কাঁদবো না মা। সেদিন ওনার চোখে পড়েছিলাম অসহায়তার ভাষা, তীব্র অভিমানের ভাষা। ধিক্কার দিয়েছিলাম মনে মনে সেই সন্তানদের যারা মাকে পথে বের করে দেয়। দোকানের টাকা মিটিয়ে বৃদ্ধা মায়ের হাতে 500 টাকা দিয়ে সেদিন হন হন করে হেঁটে
বাস ধরেছিলাম। আসলে আমরা মেয়েরা হয়তো চোখের ভাষা সবচেয়ে ভালো বুঝি। রাস্তায় দুষ্টু লোকের চোখের ভাষা দেখলে এড়িয়ে যাই সেই স্থান, কিংবা করুণায় কখনো বিগলিত হয়ে কান্নায় ভেঙে পড়ি। ক্রুদ্ধ নয়ন দেখলে ভয় পাই, কামুক দৃষ্টি দেখলে ঘৃণা হয়, তাই তো সাবধানে পথ চলি। তবুও দুপে হায়নারা লোলুপ দৃষ্টিতে আমাদের মাপে, ওদের পাতা ফাঁদে পা দিলেই মরতে হয়। সেখানে চোখের ভাষা ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে যায়। আমরা চিৎকার করে কেঁদে বলি, মুক্তি দাও, মুক্তি দাও। নিষ্ফল ক্রন্দন। দূরে কোথাও বেজে ওঠে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। সুমা আইচ হাজরা, কল্যাণী নদিয়া থেকে পাঠিয়েছিলেন চিঠিটি। মঞ্জুশ্রী কর, আপনি লিখেছেন 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা 89 থেকে। মন ও মুখের অভিব্যক্তি চোখের ভাষায় ফুটে ওঠে, তাই চোখের ভাষা হলো মনের আয়না। আয়নায় ময়লা জমলে তাকে পরিষ্কার করা যায়, কিন্তু চোখের ভাষাকে পাল্টানো অত সহজ নয়। গ্রামের বাড়িতে যৌথ পরিবারে আমাদের বাড়িতে অনেক লোক আসতো, এদের মধ্যে গণেশও আসতো। ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম ও নাকি ডাকাত দলের সর্দার, বহুবার জেল খেটেছে। শেষবার যখন জেল থেকে আসে তখন তার শক্তি সামর্থ্য সবই গেছে। ছেলেকে নিয়ে বউ বাপের বাড়িতে থাকে, গ্রামের লোকেরা ওর থাকা খাওয়ার সব ব্যবস্থা করে। এহেন গণেশকে মা একদিন আমাদের বাড়িতে খাওয়ার জন্য বলেন। গণেশ যথারীতি দুপুরবেলা আসে। ছোট বড় কেউই প্রায় ও সামনাসামনি হতো না, অগত্যা মাকেই খেতে দিতে হয়। কখন যেন আমি মায়ের পিছু পিছু ওর কাছে গিয়ে দাঁড়াই। গণেশ বেশ তৃপ্তিতেই খাবার খাচ্ছিল। হঠাৎই ও আমার দিকে তাকিয়ে হেসে ওঠে। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে কাঁদতে শুরু করি। গণেশ প্রথমটায় হকচকিয়ে যায়। মা তখন বলেন, তুমি খাও বাবা, ও নতুন লোক দেখলেই কাঁদে। কান্না থামলে আমি নাকি জানিয়েছিলাম যে গণেশের চোখের ভেতর লাল হয়ে আগুন জ্বলছে। ও ওইভাবে তাকায় কেন? মা বলেন, এতদিনের অপকর্ম ওর চোখের ভাষাতে রয়েই গেছে, একটুও বদলায়নি। পরিণত বয়সে এসে বহু চোখের অসংযত চাউনি সহ্য করতে হয়েছে, তবে আমার মায়ের সেই চোখের ভাষা আলোর দিশারি। আমার স্বপ্নে মায়ের সেই স্নেহপূর্ণ চোখের ভাষা বারবার ফিরে ফিরে আসে। মায়ের চাউনি আমার আশ্রয়স্থল। মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা 89 থেকে। গোলক বিহারী মাঝি, গ্রাম বৈদ্যপুর, মুর্শিদাবাদ। দৃষ্টি সন্ধানী প্রাত্যহিকীকে লিখছেন। কোণে দেখা আসরে অনিশের উৎকণ্ঠা। চোখ তো মনে রায় না, মেয়ের চোখে বিষণ্ণতা ঝরে পড়ছে। বৌদি, খুশির ঝিলি কই? তুই চুপ কর তো, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সবকিছু আর ঠিক হলো কই? বাসুর ঘরে আয়ত নয়না অন্বেষা অনিশের পায়ে গভীর মিনতি রেখে উড়ে গেল সুখের সন্ধানে। আমন্ত্রিতরা হায় হায় ছি ছি করতে করতে ফিরে গেল। শুধু তার দাদামশাই বলেন, হাউই বাজির মশলা ফুরলেই মায়ার টানে পৃথিবীর বুকেই ফিরে আসতে হয় দাদু ভাই, তোমাকে পৃথিবী হতে হবে। সবকিছু ঝেড়ে ফেলো। অনিশ কাজে ফিরল। ইতিমধ্যে পৃথিবী অনেকবার সূর্যকে সেরে ফিরে এলো। সে আর বিবাহ প্রস্তাবে সাড়া দিল না। মনের জানলায় কেউ বোধ হয় উঁকি দিয়ে গিয়েছে। চা দোকানের ছেলেটি জানিয়ে গেল, দাদা, পাগলিটি বড় সাংঘাতিক, ওর চোখে জাদু আছে। হ্যাঁ, অনিশও আসতে যেতে লক্ষ্য করেছে। ময়লা ঠিক থেকে মাটির প্রতিমার চোখ দুটি বড় চকচকে,
কিছুদিন পরে অনিশকে লক্ষ্য করা গেল কিসের যেন সন্ধানে ক্ষণে ক্ষণে পাগলিটির চারিধারে দৃষ্টি, ড্রোন ওড়াতে। একদিন উল্কাখণ্ডের মতো আছড়ে পড়ে ঘূর্ণির মৃন্ময়ীকে মেজে ঘষে সে আবিষ্কার করল তার হারিয়ে যাওয়া অন্বেষার কাঠামোটি, তবে বিধ্বস্ত, অপ্রকৃতিস্থ। হয়তো তার প্রেমিক প্রবর তাকে পায়ে ঠেলে আবার কোথাও ফেরোমন ট্র্যাপ পেতে নতুন শিকারের সন্ধানে ছুটেছে। আজ অনেক দিন পরে অন্বেষা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সারা বাড়ি তাই আলোকিত। নববধূকে বরণ করার জন্য অসময়ে থেমে যাওয়া সানাই আবার বেজে উঠল। আজ অনিমেষ অখিল বন্ধু গিয়ে বাসর জাগবে। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা, ওই তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। গোলক বিহারী মাঝি লিখলেন বৈদ্যপুর, মুর্শিদাবাদ থেকে।